ভারতের ভয়ে জাকির নায়েকের ঢাকা সফর বাতিল। দেশে পা রাখলেই জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি। নির্বাচনের আগে সেনাবাহিনীর হঠাৎ ব্যারাকে ফেরা, কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ? ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন খাচ্ছে বিস্তারিত। দীর্ঘদিন পর ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর ঘিরে দেশজুড়ে যেন এক ঝড় বয়ে গিয়েছিল। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ছিল প্রবল আগ্রহ, একে স্বাগত জানাতে প্রস্তুত ছিল হাজারো অনুসারী। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করে সফর বাতিল, এবং এর পেছনে উঠে এসেছে প্রতিবেশী ভারতের অঘোষিত চাপের গুঞ্জন। ঘটনার শুরুতে সরকার নীরব ছিল, কিন্তু যতই জাকির নায়েকের নাম উচ্চারিত হতে থাকে, প্রশাসনের ভেতরে ততই দেখা যায় অদ্ভুত এক শীতলতা, যেন কেউ নেপথ্য থেকে ব্রেক টেনে ধরছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দেখা যায় এক প্রকার সমন্বিত নীরবতা। অনেকে একে বলছেন ভয় নির্ভর কূটনীতি, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় স্বার্থে নয়, বরং কারো রোষের ভয়ে। ভারতের দৃষ্টিতে ড. জাকির নায়েক একজন বিতর্কিত ব্যক্তি। দিল্লির অভিযোগ, তার বক্তব্য তরুণ সমাজকে চরমপন্থায় প্ররোচিত করে। সেই অভিযোগেই তিনি বর্তমানে মালয়েশিয়ায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কিন্তু বাংলাদেশে তার জনপ্রিয়তা অস্বীকার করা যায় না। অনেকে বলেন তিনি কুরআন ও বিজ্ঞানের আলোকে ইসলামের ব্যাখ্যা করেছেন, বিশ্বে ইসলামের ভাবমূর্তি তুলে ধরেছেন। তাকে রাজনৈতিক কারণে বিতর্কিত করা হয়েছে। তাদের মতে বাংলাদেশ সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে, নিজের মাটিতে নিজের জনগণের অনুভূতির সামনে মাথা নত করেছে। জাতীয় সিদ্ধান্তে বিদেশি প্রভাবের ছায়া পড়েছে আবারও। এখন প্রশ্ন, একজন বক্তার আগমন যদি এভাবে চাপের কারণে বন্ধ হয়, তাহলে আমাদের নীতি নির্ধারণ কতটা স্বাধীন? এটি কি শুধুই একটি সফর বাতিল, নাকি একটি রাষ্ট্রের আত্মমর্যাদার পরীক্ষায় ব্যর্থতা? বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হল বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যের অভাব প্রকট। সরকারের আচরণে দেখা গেছে অস্বস্তি, দ্বিধা আর বিদেশি প্রভাবের অদৃশ্য ছায়া। যদি সরকার সত্যিই মনে করে থাকত জাকির নায়েকের আগমন নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তবে তা খোলাখুলি জানানো যেত, জনগণও সেটি বুঝত। কিন্তু যখন কোনো ব্যাখ্যা ছাড়াই নীরবে সফর বাতিল করা হয়, তখন সেটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের ওপর আস্থার আঘাত। এই সিদ্ধান্তে স্পষ্ট এক বার্তা পৌঁছে গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখনও প্রতিবেশী প্রভাবমুক্ত নয়। ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে প্রশ্ন জেগেছে, আমরা কি এখনও নিজের দেশে স্বাধীনভাবে কাউকে স্বাগত জানাতে পারি না? জাকির নায়েকের নাম উচ্চারিত হলেই কেন প্রশাসন সংকুচিত হয়? কেন কূটনৈতিক মহলে নীরবতা নামে? এ প্রশ্ন এখন জনমানুষের মুখে মুখে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। ৭১-এর রক্তে গড়া এই দেশ যদি আজও বিদেশি প্রভাবে চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তবে সেটি শুধুই এক বক্তার সফর বাতিল নয়, এটি আমাদের নীতিগত স্বাধীনতার প্রতীকী পরাজয়। এখনই সময় সরকারকে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়ার, এ সিদ্ধান্ত কার, নিরাপত্তার নাকি রাজনীতির? কারণ জনগণ এখন আর নীরব দর্শক নয়, তারা দেখছে, শুনছে এবং বিচার করছে কে দেশের জন্য আর কে দেশের ওপর প্রভাব বিস্তারকারীদের সন্তুষ্ট করতে ব্যস্ত। বাংলাদেশের কূটনীতিতে এখন প্রয়োজন মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস, অন্যের নির্দেশে নয়, নিজের মর্যাদা রক্ষায় সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা। নইলে প্রতিবারই বিদেশি চাপের সামনে মাথা নোয়ানোর এই সংস্কৃতি আমাদের স্বাধীন রাষ্ট্রকে পরিণত করবে কেবল এক নির্দেশ অনুসারী জাতিতে। বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তাপ চরমে, তখনই সেনাবাহিনীর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। ওয়াকারুজ্জামানের কোনো নির্দেশ বা মন্তব্য ছাড়াই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আর মাত্র ৪ মাসেরও কম সময় বাকি, এমন সংবেদনশীল মুহূর্তে সেনাবাহিনীর এই পদক্ষেপ কিসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের প্রতিটি রাজনৈতিক অঙ্গনে। ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে ছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। ইউনূস সরকারের নির্দেশে গত বছরের সেপ্টেম্বরে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে প্রশাসনিক কাজে সম্পৃক্ত করা হয়েছিল।
সেই সেনাবাহিনী এখন হঠাৎ অর্ধেক বাহিনী ব্যারাকে ফেরার নির্দেশ জারি করেছে। এই সিদ্ধান্তে দেশের ভেতরে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বলছেন, সেনাবাহিনীর এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এর ভেতরে লুকিয়ে আছে গভীর বার্তা। প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী কেন হঠাৎ তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে? 15 মাস ধরে যারা দেশের প্রতিটি মোড়ে, থানা ও চৌকিতে আইনশৃঙ্খলার ভার বহন করেছে, তারাই এখন পিছু হটছে কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর এই অবস্থান একটি বার্তা দিচ্ছে, তারা আর রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে নৈরাজ্য, অপরাধ ও অনিয়ম বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অথচ এই 15 মাসে যদি সেনাবাহিনী মাঠে না থাকত, তাহলে দেশের অবস্থা কেমন হতো তা কল্পনার অতীত। হয়তো দেশজুড়ে বিশৃঙ্খলার আগুন আরও ভয়াবহ রূপ নিত। কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর এই নীরব অবস্থান, ব্যারাকে ফিরে যাওয়া, এ কি কোনো কৌশল, নাকি এটি সরকারের প্রতি অনাস্থার ইঙ্গিত? ওয়াকারুজ্জামান শুরুতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, বাংলাদেশের এই ক্রান্তিকালে আমি ওয়াকারুজ্জামান আপনাদের জানমালের দায়িত্ব নিচ্ছি। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা তৎপর থাকবে। এই ঘোষণা তখন সাধারণ মানুষের মনে আশার আলো জ্বালিয়েছিল। মানুষ ভেবেছিল অন্তত সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে, জনগণের পাশে দাঁড়াবে। কিন্তু আজ যখন দেখা যাচ্ছে সেনাবাহিনীর একটি বড় অংশ হঠাৎ ব্যারাকে ফিরছে, তখন প্রশ্ন জাগে, সেই অঙ্গীকার কি এখনও অটুট আছে, নাকি অভ্যন্তরীণ কোনো চাপ বা রাজনৈতিক নির্দেশ সেনাবাহিনীকে এই পথে ঠেলে দিয়েছে? নবনীতার মতে এটি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি প্রতীকী অবস্থান, যা বলে দিচ্ছে সেনাবাহিনী হয়তো তাদের মূল্য ও ভূমিকা নতুন করে বুঝিয়ে দিতে চাইছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল। সংকটময় সময়ে তারা দায়িত্ব নিয়েছে, আবার সরে গিয়েছে নিরপেক্ষতার স্বার্থে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। দেশে চলছে প্রশাসনিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, দ্রষ্টতা ও রাজনৈতিক বিশৃঙ্খলা। তারই মাঝে সেনাবাহিনীর এই হঠাৎ সরে আসা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। একদিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি জন অবিশ্বাস বাড়ছে, অন্যদিকে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রস্তুতি চলছে। এমন সময় সেনাবাহিনীর পিছুহাটা অনেকের কাছে এক ধরনের কৌশলগত সতর্কবার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী হয়তো বোঝাতে চাচ্ছে দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু তাদের নয়, সরকারেরও সমান দায় আছে। আর জনগণের নিরাপত্তা কেবল অস্ত্রের জোরে নয়, ন্যায় বিচার ও আস্থার মাধ্যমে নিশ্চিত করতে হয়। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই অবস্থান নিঃসন্দেহে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এটি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং একটি নীরব বার্তা, যা বলে দিচ্ছে দেশের পরিস্থিতি যতই জটিল হোক, সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, তবে রাজনৈতিক খেলায় আর পাত্র হতে চায় না। নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার হামলায় 2 সাংবাদিকসহ 3 জন আহত হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়েছে। এক পর্যায়ে দুর্বৃত্তরা 3 জনকে আটকে বেধড়ক মারধর করেছে। তাদের নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার 5ই নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এ ঘটনা ঘটে। হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আতা ই রাব্বির বাবা। হামলায় আহত সংবাদকর্মীরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিগঞ্জ থানা প্রতিনিধি মোহাম্মদ আকাশ 22, নিউজ নারায়ণগঞ্জ নামের একটি পোর্টালের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন 32 এবং আয়াজ হোসেন 30। জাগো নিউজের সাংবাদিক মোহাম্মদ আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি। এ ঘটনায় ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেছেন। তিনি বলেন, বিষয়টি জানতে বুধবার বিকাল 4টে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নারীর সঙ্গে কথা বলার খবর পেয়ে শাহাদাত লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করে। তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করা হয়েছে। এক পর্যায়ে টেনে হিঁচড়ে একটি রুমে আটকে লাঠি সোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলে। পরে রুমে আটকে মোবাইল ভাঙচুর করে। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পুলিশ গিয়ে 3 জনকে উদ্ধার করেছে। তাদের খানপুরে 300 শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান শাহাদাতকে আটক করা হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।